ওরা সাদ্দামদেরকে দেখতো ছাত্রলীগের আদু ভাই, জেনুইন আদু ভাইদের কারণে আমরা বিতর্কিত হচ্ছি। সাদ্দাম আদু ভাই হলে আপনি আদু ভাই নয় কেন? সাদ্দাম তো হলো পাশই করতে পারে না অনার্স, আর আমি নিজে এমবিবিএস পাস করছি মানে অনার্স, এমডি পাস করছি মানে মাস্টার্স, আমি এখন সেকেন্ড মাস্টার্স মানে ফেলোশিপ করতেছি। আপনাদের আরো অঙ্গ সংগঠন আছে, আপনারা চাইলে তো সেখানেও দায়িত্ব পালন করতে পারেন, সেখানে নেতৃত্ব দিতে পারেন। যারা অনার্স শেষ করে মাস্টার্স কোর্সে রানিং শিক্ষার্থী বলা যায়, তো তাদের জন্য তো আপনারা জায়গাটা ছেড়ে দিতে পারেন। ছোটবেলায় আছে না যে যার বাচ্চা হয় সে প্রথমে বলে দেখতে ওর বাপের মতো হয়েছে, দেখতে ওর মায়ের মতো হয়েছে, কিন্তু ও যে আসলে কার মতো হয়েছে এটা বুঝতেও কিন্তু 10-15 বছর লাগে। দর্শক শুভেচ্ছা নেবেন, আশিক তমাল স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন যত কথা অনুষ্ঠানে। আজকের আয়োজনে আমাদের মাঝে দুজন অতিথি উপস্থিত হয়েছেন। তারা দুজনে ছাত্র রাজনীতির সাথে জড়িত, দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তারা একটা দীর্ঘ সময় পার করে এসেছেন। আমরা তাদের সাথে একটু পরিচিত হতে চাই। আমাদের সাথে আছেন ডাক্তার তহিদুর রহমান আওয়াল, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতির দায়িত্ব পালন করছেন। আমাদের সাথে আছেন মোহাম্মদ সোহেল রানা, তিনি জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারির দায়িত্ব পালন করছেন। কেমন আছেন আপনারা? আছি আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমি প্রথমে একটু সোহেল রানা আপনার কাছে আসতে চাই। আপনি একেবারেই একদম নড়াইলের একটি প্রত্যন্ত এলাকা থেকে উঠে আসা এবং আপনার জন্ম যে গ্রামে, সেই গ্রামে আপনি প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন এবং ওই গ্রাম থেকে আপনার আগে মাত্র একজন অনার্স কমপ্লিট করেছে। এই রকম একটা জায়গা থেকে আপনি বেড়ে ওঠা, রাজনীতিতে আসার স্বপ্নটা আসলে কিভাবে দেখলেন? আসলে রাজনীতিতে আসার ইচ্ছাটা হচ্ছে আমার একদম ছোটবেলা থেকেই। সেই অবুঝ মনের চাওয়া যখন আমার প্রাইমারি স্কুলে আমার আপামনি, আমরা আপামনি বলতাম, আপামনি প্রশ্ন করেছিলেন জীবনে কার কী লক্ষ্য। তো অনেকেরই গতানুগতিক যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট হতে চাওয়া, কিন্তু আমি অবুঝ মন থেকে কেন বলেছিলাম আমি সেটি আমি জানি না। তবে আমি ধারণা করি আমি বলেছিলাম হচ্ছে আমি এমপি হতে চাই। কারণ আমি আমার গ্রামটা খুবই প্রত্যন্ত গ্রাম হলেও আমার পার্শ্ববর্তী যে দুই গ্রামে দুইজন সংসদ সদস্য ছিলেন ছোটোবেলায়, হয়তো সেই এমপি এবং আমরা যে একটি হাটে যাইতাম বাবার হাত ধরে, সেই হাটের পাশেই হচ্ছে একজন এমপির বাড়ি। ওই বাড়িটা সুন্দর দেখাতো, বলতো যে এটা এমপির বাড়ি। সেখান থেকে হয়তো আমি মনে করি যে আমার এমপি হওয়ার বাসনা ছিল। এর পরবর্তীতে আমি যখন স্কুল লাইফ পার করে 2009 সালে এসএসসি পাস করে আমি যখন কলেজে ভর্তি হই, তখন আসলে রাজনীতি নিয়ে একটু চর্চা করা এবং সেই মনোবাসনা থেকে আস্তে আস্তে আমার মনে হয়েছে যে আমি নিজেকে একদম প্রত্যন্ত যে অঞ্চলে জন্মগ্রহণ করে বেড়েও উঠেও আমি একটি ব্যতিক্রম জায়গায় যেতে পারি কিনা, সেই ইচ্ছা থেকে রাজনীতিতে আসা। আমাদের আরেকজন অতিথি ডাক্তার তৌহিদ আওয়াল, আপনার বেড়ে ওঠা তো শহরে, আপনি এখন একেবারেই পরিচিত মুখ। আপনাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুললে আপনাকে দেখা যায়, আপনার বক্তব্য, আপনার বিপ্লবী বক্তব্য দেখা যায়। আপনার আসলে সব থেকে গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট কোনটা ছিল রাজনীতিতে আসার? ধন্যবাদ আপনাকে। আমরা হচ্ছে মোটামুটি ওয়েল টু ডু ফ্যামিলি হওয়ার কারণে আমি মতিঝিল আইডিয়াল স্কুলে পড়েছি, রাজুক কলেজে পড়েছি। তারপরে আমি খুবই লাকি যে আমাদের ম্যাডাম খালেদা জিয়ার নামে একটা মাত্র শিক্ষা প্রতিষ্ঠান ছিল সমগ্র বাংলাদেশে। আমি লাকিলি ওই জায়গায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ, বেগম খালেদা জিয়া মেডিকেল কলেজে চান্স পাই। তো সে সময়ও আসলে তখন রাজনৈতিকভাবে সচেতনতা পরিবার থেকে আমরা শিক্ষা পেয়েছিলাম, কিন্তু অনেকটা বাসায় যে গুড বয়, যে পড়ার টাইমে পড়া, খেলার টাইমে খেলা, ওই রকম গুড বয় ছিলাম আমরা। তো সেই জায়গা থেকে রাজনীতিতে যখন আমি দেখলাম যে যখন আমরা ফ্রি বার্ড হয়ে গেলাম, যে সময় দেখা গেল পরিবারের একটু প্রভাব কম, কারণ বাসা হচ্ছে আমাদের এই মুগদাতে, তো সেখান থেকে আমার মেডিকেল কলেজ ছিল হলো জাস্ট ওই শেরেবাংলা নগরে। তো সেই জায়গায় হচ্ছে কি, যেহেতু হলে শুরুতে থাকা, তখন মনে হইলো যে এখন আমার দেশকে সার্ভ করার সময় চলে আসছে। তো সেই সময় ছাত্র রাজনীতিতে যুক্ত হওয়া। আর শহর হচ্ছে কি যে আমাদের তো সবারই গ্রাম টানে, কিন্তু আমাদের হয়তো বা সময় সুযোগের অভাবে গ্রামে সেভাবে যাওয়া হয় না। কিন্তু সেই জায়গায় আসলে আমরা মোটিভেটেড ছিলাম যে রাজনীতি করব, আগে থেকেই ফোকাস ছিলাম। তো সেভাবেই চলে আসা, রাজনৈতিকভাবে সচেতনভাবে চলে আসা। এবং আমি খুব লাকি, আমার বাবা মা আমাকে সর্বোচ্চ সহযোগিতা করেছেন এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের অনুপ্রেরণায় আমি আমার ডিগ্রিগুলো কমপ্লিট করে ফেলেছি। এমবিবিএস, এমডি, এখন এফসিপিএস অধ্যয়নরত আছি। তো আমি নিজেকে খুব অনার্ড ফিল করি যে আমরা দলের বা দেশের সম্পদ হইতে চাই, আমরা কোনো বোঝা হইতে চাই না। তো সেজন্য আমি খুব নিজেকে খুব মনে করি যে আমার দ্বারা পার্টি যদি ন্যূনতম উপকৃত হয়, সেটি আমার জন্য অনেক বড় পাওয়া হবে।
ধন্যবাদ। আপনারা দুজনেই যখন ছাত্র রাজনীতি করেছেন তখন আপনারা বিরোধী দলে ছিলেন, একটা বৈরী পরিবেশ ছিল, সেই সময় আপনারা বিরোধী দলের ছাত্র সংগঠনের নেতৃত্ব দিয়েছেন। আমি একটু সোহেল রানার কাছে আসতে চাই। সোহেল রানা, আপনি একটি হলের সভাপতিও দায়িত্ব পালন করেছেন, আপনি কি আসলে তখন হলে থাকতে পারতেন? জি, আমি যখন সভাপতির দায়িত্ব পালন করেছি তখন আমি হলে থাকতে পারিনি। তার কিছুদিন আগে কিছুদিনের জন্য আমি হলে থাকতে পেরেছি, এবং এই ছাত্রদল করার কারণে আমাদেরকে হল থেকে নির্মম নির্যাতনের মধ্য দিয়ে এবং হাজতে প্রেরণের মধ্য দিয়ে আমাকে ক্যাম্পাস ত্যাগ করানো হয়েছে। দীর্ঘদিন আমরা ক্যাম্পাসে এরপরে আর যেতে পারিনি। আমরা একটু আপনার এই নির্যাতনের গল্প শুনতে চাই। এটি 2016 সালের দিকে রমজান মাসের একদম 15 রমজানে আমি আমার ওই হলে, তখন আমাদের সাংগঠনিক ভিত্তি হয়নি, বিজয় 71 হল নতুন হল এবং কমিটিও হয়নি, কিন্তু জাতীয়তাবাদী আদর্শ যারা ধারণ করে তাদেরকে নিয়ে, আমি সিনিয়র থাকার কারণে তাদেরকে নিয়ে আমি ইফতারের আয়োজন করেছি, সেটি অনানুষ্ঠানিকভাবে টিএসসির ভিতরেই। তো আমি ইফতার করার পরে আমি যখন হলে ফিরি তখন এই খবরটি হয়তো ছাত্রলীগের নেতৃবৃন্দের কাছে যায়। তারা আমাকে তারাবির নামাজের পরে আমাকে তাদের একটা রুমে নিয়ে যায়। তখন তৎকালীন ছাত্রলীগের সেক্রেটারি হলের, তার রুমে, নয়ন হাওলাদার, তার রুমে আমাকে নিয়ে নির্মম নির্যাতনের মধ্য দিয়ে এই হলে কারা কারা ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত আছে তাদেরকে বের করার চেষ্টা করে। তো আমার মুখ থেকে হয়তো বের করতে পারিনি, কিন্তু আমার ফোন সার্চ করে যে নাম্বারগুলো ওই হলে ছিল তার মধ্যে দিয়ে আরও 2 জন আমার সহযোদ্ধা, ছোট ভাই, তাদেরকেও ধরে এনে আমার সামনেই নির্মম নির্যাতন করে আমাদেরকে সেই 9টা থেকে শুরু করে রাত 2টার পরে আমাদেরকে থানায় প্রেরণ করে। এভাবেই নির্যাতনের মধ্য দিয়ে আমরা ক্যাম্পাস, আমাদের যে অধিকার, সেই অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। অধিকার কি আপনারা ফিরে পেয়েছেন ডক্টর তৌহিদ আউয়াল? আমরা এখনো এই দেশে আসলে আমাদের মনে হয় অনেক সময়, কারণ আপনি দেখেন এখন হামবা মিজেলসের প্রকোপ চলতেছে। ফ্যাসিস্ট লীগের আমলে সে সময় তারা ভ্যাকসিন কিনে নাই, তারা ওই সময় মানে হচ্ছে কি যে তারা তো সব লুটপাটে ব্যস্ত ছিল, কিন্তু সবচেয়ে আফসোসের বিষয় যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও তারা এই ভ্যাকসিনগুলা কিনে নাই দেখে এখন সব ভুক্তভোগী হচ্ছে। তো এখন আমরা যে কাজগুলা করা দরকার, মানুষকে সচেতনতা বৃদ্ধি করার দরকার। আর মানুষজনের মধ্যে একটা মেন্টাল ট্রমা আছে যে সেই সময় ফ্যাসিস্ট লীগের আমলে তারা হইলো কি জোর করে প্রোগ্রামে নিয়ে যাওয়া, ফ্রি খাওয়া, মাগনা খাওয়া, যে রাজনীতি করলেই মনে হয় ফ্রি খাওয়া যায়, রাজনীতি করলেই অন্যায়ভাবে সুযোগ সুবিধা আদায় করা যায়, এই ট্রেন্ডটা ছিল ফ্যাসিস্ট লীগের আমলে। কিন্তু আমরা সেই ট্রেন্ড থেকে সাধারণ শিক্ষার্থীদেরকে আবার রাজনীতিতে ফিরিয়ে আনা অনেক বড় চ্যালেঞ্জ। এখন নিজেদের অধিকার আদায় করার সংগ্রাম, আমরা হয়তোবা তাদেরকে গাইড করতে পারি, কিন্তু তাদেরকে নিজের উদ্যোগে আমাদেরকে সহযোগিতা করতে হবে। কারো কম্পিউটার ক্লাসে কম্পিউটার নাই, কারো ডিসেকশন রুমে ডিসেকশনের কোনো জিনিস নেই। আমরা ছোটোবেলায় ব্যাংক ধরে এনে আমরা ব্যাংক কাটতাম, টিউশন করতাম, এগুলো কিন্তু এখন দেখলাম যে স্কুলের যে ভঙ্গুর অবস্থা। তবে আমরা আশাবাদী, আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে আন্তরিকতার সাথে, আপনি দেখেন শিক্ষামন্ত্রী খুব কঠোরভাবে এগুলো নিয়ে কাজ করা শুরু করেছেন, স্বাস্থ্যমন্ত্রী খুব দ্রুত হামের ব্যবস্থা, এটা প্রধানমন্ত্রী স্বয়ং তত্ত্বাবধানে হামের টিকার ব্যবস্থা করেছেন। ভালো কিছু আমরা দেখতেছি। তো সেক্ষেত্রে বিপ্লবের সময় ছাত্রদল বিপ্লব করেছে, এখন আমাদের দেশ গড়ার সময়। এখন অধিকার আদায়, এখন ধরেন অন্য বাড়ির প্রতিবেশীর কাছ থেকে অধিকার আদায় করা আর নিজের বাবা মার কাছ থেকে অধিকার আদায় করা, এটা দুইটা কিন্তু ডিফারেন্ট। কারণ আমি যখন জানি যে আমার অভিভাবক সর্বোচ্চ আন্তরিকতার সাথে দেশটা ভালোবাসেন, তো তার ক্ষেত্রে কিন্তু তখন আমাদের দাবিদা মূল কাজটা হচ্ছে ক্যাম্পাসে আমাদের প্রত্যেকের যে কাজ করা। আমাদের উচিত প্রত্যেকটা জায়গায় যে যার জায়গা থেকে কাজ করা। কারণ আমাদের নামে আপনি দেখবেন যে অন্য যে কোনো সময়ের থেকে 24-এর গণ অভ্যুত্থানের পরে ছাত্রলীগ যে ভঙ্গুর দশায় রাজনীতি রেখে গিয়েছিল, সেখান থেকে আমরা কামব্যাক করার চেষ্টা করছি। আমরা যতটুকু পারি সাধারণ শিক্ষার্থীদের ভাই হিসাবে, বন্ধু হিসাবে পাশে থাকার আমরা চেষ্টা করে যাচ্ছি। তো তাদেরও নিজেদের উদ্যোগে বলতে হবে আমার এইটা লাগবে, আমার এখানে সমর্থন দরকার। অন্যায়ভাবে আর কোনো দিন কেউ যাতে কোনো সুযোগ সুবিধা না পায়। আমাদের কেউ আর কোনো দিন সিঙ্গেল হলে একা রুমে থাকার সুযোগ নেই। প্রত্যেকের যার যার সিটের অ্যালটমেন্ট হবে, প্রত্যেকের আবাসন ব্যবস্থা আমাদের নিশ্চিত করতে হবে। হলে আর ফ্রি খাওয়ার সুযোগ নাই কারো। কারণ আমরা তাদেরকে বলতে চাই, যারা নতুন রাজনীতিতে আসতে চান, ছাত্রদলের রাজনীতিতে, আপনারা যদি ওই সময়কার ফ্যাসিস্ট লীগের রাজনীতি দেখে সুবিধা পাওয়ার জন্য আসেন, সেই সুবিধা পাওয়ার জন্য আপনারা আইসেন না। কারণ আপনাদের রাজনীতি হইল কি যে দেশের ভালোর জন্য রাজনীতি করতে হবে, নিজে স্যাক্রিফাইস করতে হবে। স্যাক্রিফাইসিং মনোভাগ নিয়ে আপনাদের আসতে হবে, তাছাড়া আপনাদের রাজনীতি আসার দরকার নেই। আপনি বলছিলেন যে ফ্রি খাওয়ার বিষয় এবং জোর করে মিছিল মিটিংয়ে নিয়ে যাওয়া। সোহেল রানা, আপনি তো এখনো রাজনীতির সাথে জড়িত এবং বিশ্ববিদ্যালয়ে আছেন, জোর করে কি আসলে এখন নেওয়া হচ্ছে না বা হবে না?
না, সেটি অবশ্যই নেওয়া হচ্ছে না। একদম আমরা আত্মবিশ্বাসের সাথে বিগত বেশ কিছু সময় যদি আমাদের জন্য ইতিবাচক যদি দেখেন, আমরা 5 আগস্টের পরবর্তী সময়ে যে চর্চাটা আমরা এবং সাধারণ শিক্ষার্থীদের কাছে যে মেসেজ আমরা ছুড়ে দিয়েছি, সেটি হচ্ছে আমরা উত্তপ্ত রাজপথে আমরা দীপ্ত স্লোগান দেশ রক্ষার লড়াই দিয়েছি। যে এই রক্তাক্ত ক্যাম্পাস যারা করেছিল, সেখানে আমরা সবুজ ক্যাম্পাস উপহার দিতে চাই এবং আমরা যে বার্তা দিতে চাই সেটি হচ্ছে আমরা কিন্তু সেই কোনো ধরনের অপবৈশিষ্ট্যে আমরা যাইনি। আমরা নিজেরা আমাদের যেসব নেতাকর্মী তাদেরকে পড়ার টেবিলে ফিরিয়ে নিয়ে গেছি। এই যে মেসেজ, এটি সাধারণ শিক্ষার্থীদেরকে আমরা এই মেসেজ দিচ্ছি যে আমরা কোনো ধরনের পুরনো বন্দোবস্তে ফিরে যাব না এবং যে রক্তাক্ত ক্যাম্পাস, যে সন্ত্রাসের শিক্ষার্থীরা কি এখন ক্যাম্পাসে ফিরেছে? জি, শিক্ষার্থীরা অবশ্যই ক্যাম্পাসে ফিরেছে। মাঝে কিছুদিন যে ইন্টারিম সরকারের সময় আমরা দেখেছি কিছু তরুণ, একদম অল্প বয়সী কিছু শিক্ষার্থীরা তারা পথভ্রষ্ট হয়ে যাচ্ছিল। তারা নানান জায়গায় ছাত্রদলকে ছাত্রলীগের সাথে মিল করার চেষ্টা করেছিল, কিন্তু তারা কোনো ধরনের সেই জায়গায় আমাদেরকে কিন্তু ছাত্রলীগের সাথে তুলনায় নিয়ে যেতে পারবে না। কারণ আমরা ছাত্রছাত্রীদেরকে একদম স্পষ্টভাবে মেসেজ দিয়েছি, বিশেষ করে আমাদের নেতাকর্মীদেরকে, যারা এতদিন উত্তপ্ত রাজপথে এই দেশ রক্ষার লড়াইয়ে ছিলেন, যারা এই ক্যাম্পাসকে সন্ত্রাসমুক্ত করার লড়াইয়ে ছিলেন, তারা এখন এই দেশ গড়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে এবং যার যার স্বপ্নের যেই জায়গা, কেউ যদি সরকারি চাকরি করতে চায় বা নিজেদেরকে যেই প্রফেশনে নিয়ে যেতে চায়, সেভাবেই নিজেদেরকে গড়ার কথা বলা হয়েছে। আমাদের যে তারুণ্যের অহংকার আমরা যাকে বলি, জনাব তারেক রহমান, তিনি আজকে এই দেশটাকে যদি আমরা পরিবার ধরি, এই পরিবারের অভিভাবকের দায়িত্ব পালন করছেন। তিনি যে স্বপ্ন দেখছেন এবং যেই স্বপ্নের কথা ছাত্রছাত্রীদেরকে বলেছেন, তিনি একটি নিড বেসড শিক্ষা ব্যবস্থা এদেশে গড়ে তুলতে চান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সেই আদর্শকে দীপ্তভাবে ধারণ করে। যেই শিক্ষার্থীটা যেই দিকে এক্সপার্ট হবে, যদি কোনো একজন শিক্ষার্থী সে ভালো খেলাধুলা করে, যেই খেলাটা ভালো করে, তাকে সেদিকেই যাওয়ার জন্যেই যেই পথ নির্দেশ, সেটি দেশ থেকে যেমন দিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সেই পথকে মসৃণ করার লড়াইয়ে রয়েছে এবং দেশ গড়ার লড়াইয়ে রয়েছে। আপনারা দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন না, প্রায় 17 বছর অত্যাচার নির্যাতন সহ্য করেছেন। 5 আগস্ট সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতা দায়িত্ব নিল। এরপরে যখন ছাত্র সংসদ নির্বাচনগুলো দেয়া হলো, ছাত্র দলের আমরা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অধিকাংশ বিশ্ববিদ্যালয় পরাজয় বরণ করলো। এর কারণ কি আসলে? আসলে এটা পরাজয় বলা যাবে না। বিষয়টা হলো আমরা অনেকটা কারচুপির শিকার হয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয় সকালবেলা আমাদের ভিপি প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ করা হইলো যে সে নাকি রুলস ব্রেক করছে। তো সেই জায়গায় প্রথম আলোর মতো লিডিং নিউজ থেকে শুরু করে সবাই, তো সাধারণ শিক্ষার্থীরা তখন তাদের মনের ভিতরে একটা ভয় আতঙ্ক সৃষ্টি করা হয়েছিল যে প্রথমে শুরুতেই সে এরকম অন্যায় কাজ শুরু করছে, তাহলে না ভিপি হলে না কি করবে, এরকম ফ্রেমিংয়ের শিকার। এগুলো নিয়ে অনেক ডিবেটেবল ইস্যু আছে। কিন্তু 89 সালেও ছাত্র সংসদ ইলেকশনেও কিন্তু ছাত্রদল পরাজয় বরণ করেছিল, কিন্তু 90-তে আবার কামব্যাক করেছে। তো প্রত্যেকটা এক একটা সময় ট্রানজিশনাল পিরিয়ড থাকে। আমরা কারোর সাথে মেশার সুযোগ পাই নাই। প্রত্যেকটা ছাত্রনেতা, তার কোনো বন্ধু, সে আমাদেরকে অ্যাভয়েড করে। এটা বুঝলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা, কিন্তু বাকি বিশ্ববিদ্যালয়ের পরাজয় মানে এক একটা প্রেক্ষাপট এক একটা রকম ছিল, এক এক রকম ভাবে পলিসি করেছে। তাই বলে একটা বিশ্ববিদ্যালয় না, ওইটা হয়েছে কি যে প্রত্যেকটা জায়গায় তো কিছু জায়গায় তাদের সব গভর্নমেন্ট ছিল। ইন্টারিম গভর্নমেন্টটা ছিল আমাদের বিরোধী দল, বর্তমান যারা বিরোধী দল তাদের গভর্নমেন্টই ছিল ইন্টারিম গভর্নমেন্ট। তো সেই জায়গায় তারা, আপনি দেখেন যে আমাদের অমোচনীয় কালি, এখনো কালির হালকা কিয়দাংশ রয়ে গেছে আমার ইয়েতে, সেই জায়গায় কালি নাকি ডলা দিলে চলে যায়। তো এরকম অদ্ভুত একটা সিচুয়েশন ছিল সবগুলা। আপনি ইলেকশনে দেখবেন, ছাত্র সংসদ ইলেকশনে, তো তারা তো টোটাল একটা মেকানিজম করে, তারা ছোট ছোট ক্যান্টনমেন্ট থাকে। ইলেকশন যে জায়গাগুলোতে দিয়েছে, আপনি দেখবেন ইনটেনশনালি তারা যেগুলোতে জিততে পারবে ওগুলোতে তারা দেওয়ার চেষ্টা করেছে এবং সেগুলোতে বাধ্য করেছে গভর্নমেন্টকে ইলেকশন করানোর জন্য। আর আমাদের এই জায়গায় ইস্যুটা হইলো 89-এর পরে যেমন 90-তে কামব্যাক করেছি, আমরা এখন কামব্যাক করার আশায় আছি। কারণ সাধারণ শিক্ষার্থীদের থেকে আমাদেরকে দূরে রাখা হইতো। ছাত্রদল করে কেউ শুনলে আমাদের বন্ধু থাকতো না। আমাদের পোস্টে শুধু লাইক পোস্ট দিলে সেখানে তারা ক্যাম্পাসে থাকতে পারতো না, ঢুকতে পারতো না, ক্লাসও করতে পারতো না। এটার কারণ কি? সেখানে এটার কারণ হচ্ছে হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা শুধুমাত্র ফ্যাক্টর মনে করতো আমাদের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর তারেক রহমানকে আর তার সৈনিকদেরকে ফ্যাক্টর মনে করতো। তার সৈনিকই ভ্যানগার্ড ছিল ছাত্রদল। তো সে মনে করতো
ছাত্রদল যদি ক্যাম্পাসে অবাধে ঘুরতে পারে তাহলে ছাত্রদলের জনপ্রিয়তা বাড়বে, ছাত্রদলের জনপ্রিয়তা বাড়লে তখন ছাত্রলীগ আর কেউ জোর করেও করাইতে পারবে না। তো ছাত্রদলকে সবসময় হাসিনা নিজের চক্ষুশূল মনে করতো। কিন্তু যারা হচ্ছে জয়ী হলো তারা কি অবাধে ক্যাম্পাসে ঘুরে বেড়াতে তারা তো অবাধে কি, তাদের তো দৌরাত্ম্য ছিল, তাদের তো মনে হইতো যে তারা ওই সময়ও বাঘ ছিল, এখনো বাঘ আছে। তারা ছাত্রলীগ হলে গোপনে মেইনটেইন করতো, এখন তো বেরোচ্ছে। গোলাম রাব্বানীরা দেখলাম স্ক্রিনশট ফাঁস করছে যে আমাদের একজন বর্তমান ভিপি, নাম বললে তো তারা আবার হাইলাইট হয়ে যায়, তো নাম না বলাই ভালো, যে এখন হলো বিতর্কিত ভিপি, ডাকসুর বিতর্কিত ভিপি, তার দেখলাম সে গোপনে সেখানে মেইনটেইন করে হচ্ছে গোলাম রাব্বানীদেরকে। শুধু গোলাম রাব্বানী তার স্ক্রিনশট ফাঁস করছে, বাকি কিন্তু আর নেতারা ফাঁস করে নাই। তো বাকি নেতারাও যদি ফাঁস করে নিষিদ্ধ লীগের, তাহলে দেখা যাবে এরা সবাইকেই গোপনে মেইনটেইন করতো। আর আমাদের ছাত্রদলের ওয়ার্ডের একটা কর্মীও গোপনে কোনোদিন ছাত্রলীগের কাউকে মেইনটেইন করে নাই। আমাদের ছাত্রদলের যারা আছে তারা গার্ডস নিয়ে পলিটিক্স করতো, তারা বন্দুকের নলের মুখেও কোনোদিন স্লোগান দিতে দ্বিধাবোধ করে নাই, আর কোনোদিন আপোষও করে নাই তারা। কারণ আমাদের আপোষহীনতার প্রতীক হচ্ছে বেগম খালেদা জিয়া, তারেক রহমান কোনোদিন আমাদেরকে আপোষ করতে শেখান নাই। আমাদের একটা ক্ষুদ্র কর্মী যার ন্যূনতম জ্ঞান বুদ্ধি আছে, সেও কোনোদিন গোপনে ছাত্রলীগকে মেইনটেইন করতো না, ছাত্রলীগকে খুশি করার চেষ্টা করতো না। তো এখন তাদের প্যাটার্নের সাথে আমাদের প্যাটার্ন মিলবে না বলেই আজকে আমাদেরকে কিন্তু মানুষজন সমাজে সম্মান করে। আর আচ্ছা, এই আপনার কথার প্রেক্ষাপটে একটা কথা বলতে চাই যে তারা গোপনে ছাত্র লীগ মেইনটেইন করতো, এখন গোপনে যে ছাত্রদল মেইনটেইন করছে না, এটার কোনো তথ্য প্রমাণ এটা নিয়ে তো আমরাও বিপদে আছি। কারণ হচ্ছে এখন হইলো কি, তারা হচ্ছে উল্টাটা করে মানে হচ্ছে কি, তাদেরকে এমন কোনো লিটমাস পেপার টেস্টের মতো যদি টেস্ট করা যাইতো যে কোনটার কালার কখন কি হবে না হবে, তো আমরা টেস্ট করতে পারতেছি না। আমরাও ভয়ে আছি যে আমাদের মধ্যেও পেনিট্রেট করে কিনা, আমরা আতঙ্কে আছি। তবে আমরা সচেতন। যেমন আমার যে এখন সহ আলোচক আছে এই সোহেল, সোহেলতে তো আমরা অনেক আগে থেকে চিনি, যে বিজয় ৭১ হলে সে যে অর্গানাইজার, একটা গুড অর্গানাইজার, এইভাবে সে তৈরি হয়েছে। আমরা যখন এখন বিজয় ৭১ একজন নতুন কর্মী আসবে, তখন আমি সোহেলকে জিজ্ঞেস করবো, সোহেল একে কি তোমরা আগে পেয়েছো? বা আমরা চেষ্টা করতেছি আমাদের জায়গা থেকে যতটুকু টেকনিক্যালি করা যায়। তবে এরা খুব ভয়ঙ্কর, এরা হচ্ছে কি বাইরের কান্ট্রিতে মোসাদ সিআইএ এজেন্টের মতো, এরা তার থেকে আরও বেশি গভীরভাবে পেনিট্রেট করার চেষ্টা করে। তো আমাদেরও সতর্ক থাকতে হবে যাতে তারা কোনোভাবে আমাদের মধ্যে ঢুকে আমাদের হারমোনি যাতে নষ্ট না করে, আমাদের মধ্যে ঢুকে যাতে সুবিধা নিয়ে তারা আবার হচ্ছে অনেকটা বিস্ফোরার মতো, যে সুই হয়ে ঢুকে ফাল হয়ে বের হওয়া, তো তারা যাতে এরকম কোনো কিছু না করতে পারে, এটার জন্য আমরা যথেষ্ট সতর্ক। তবে আমাদের জন্য ৫ আগস্ট না ঘটলেও তো আসলে আমরা জানতে পারতাম না যে এরা আসলে শিবির, যে শিবির আছে। কারণ এদের কমিটি এরা অক্টোবরে প্রকাশ করছে, তারপরেও বলছে কি যে এই কমিটি নাকি আগে হওয়া কমিটি, ঘোষণা হয় নাই। এখন এটা কোনো কমিটি হলে আমাদের কমিটি নিয়ে হয়তো তাদের ভেতরে ঘোষণা হয়েছে, আনুষ্ঠানিকভাবে মিডিয়াতে আসে না। এখন ভাই এত গোপনীয়তা, মানুষ তো লুকায় যে প্রেম করে, প্রেম যে এত লুকানো হয় আমরা শিবির না দেখলে তো কোনোদিন জানতে পারতাম না যে মানুষ তো লুকায় প্রেম করে। আর এদের প্রেমের যে গভীরতা, এত গভীরে, এটা আমরা এই শিবির না দেখলে, আমার মনে হয় বিশ্বের দরবার এদেরকে নিয়ে একটা গবেষণা করা দরকার, যে বৈশ্বিকভাবে আমাদের গবেষণার লেভেলও তত ভালো না, যখন মান ভালো হবে তখন আমরা দেশীয় গবেষণা করা দরকার, বিদেশেও গবেষণা দরকার, যে কোন উপায়ে পেনিট্রেট করে সংগঠনের মধ্যে বিস্ফোরা হয়ে ঢোকা যায়, এটা একটা গবেষণা দরকার আছে। আমি একই বিষয়ে সোহেলেনার কাছে যেতে চাই, যে এই পরাজয়ের বিষয়ে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে আপনাদেরকে আসলে প্রস্তুতি ছিল না? আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সব নিয়ম নীতিকে, ক্যাম্পাসগুলোর যে নিয়ম নীতিকে আমরা শ্রদ্ধা জানিয়ে হল দখলে আমরা যাইনি। ৫ আগস্ট বিকাল থেকেই ছাত্র শিবির, যারা ছাত্রলীগের মধ্যে ব্যক্তি তোষণ করে লুকিয়েছিল, প্রত্যেককে দেখবেন যারা পরবর্তীতে উপদেষ্টা বা এরকম হাইপে রয়েছে, প্রত্যেকেরই বঙ্গবন্ধু বন্দনা রয়েছে, একদম দীর্ঘ বন্দনা রয়েছে, নৌকার মিছিল রয়েছে। এরা ভাইয়ের সাথে আমি দ্বিমত পোষণ করছি, তাদেরকে বাঘের ক্যারেক্টারের সাথে তুলনা করছে। আসলে বাঘ তো হুঙ্কার দিয়ে, বাঘ আমি নিজেদেরকে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে, যারা হুঙ্কার দিয়ে তার গর্বের সাথে তার পরিচয় সবসময় সমুজ্জ্বল করে রেখেছে। কিন্তু যারা ব্যক্তি তোষণ করে, যারা ছদ্মবেশে ছাত্রলীগের মধ্যে ছিল, তারা আসলে বাঘের ক্যারেক্টারে নয়। তো যেটি বলছিলাম সেটি হচ্ছে, আমার ডাকসুর যে এজিএস প্রার্থী আমার হলের, ওই সময় আমার হলের সে প্রচার সম্পাদক ছিল তানবির আল হাদি মায়েদ। তো মায়েদ ৫ আগস্টের ৮ মাস পরে প্রশাসনিকভাবে হলে উঠেছে, যেদিন তার সিট বরাদ্দ হয়েছে সেই দিন সে হলে উঠেছে। কিন্তু ৫ আগস্ট পরবর্তী সময় থেকে ক্যাম্পাসে কিন্তু এই যে নির্দিষ্ট সিটে থাকা, নির্দিষ্ট যে নিয়ম কানুনের মধ্যে প্রশাসনের যে নিয়ম নীতি মেনে, যারা ৫ আগস্টের বিকালবেলা থেকেই যারা হলে ছিল, তারা তো হল দখল করেছিল এবং তারা সেটি কিন্তু পরিবর্তন করেনি।
সুতরাং যারা দীর্ঘ সময় ছাত্রলীগের মধ্যে ছদ্মবেশে ছিল, আবার 5 আগস্টের পরবর্তী সময় প্রায় 1 বছর সময় পেয়েছে তারা নিজেদেরকে আরও মেলে ধরার, তারা তো আমাদের চেয়ে বেশি সুযোগ সুবিধা পাবে এবং সাধারণ ছাত্রছাত্রীদের সাথে মিশতে পেরেছে, যার ফলশ্রুতিতে আমরা তাদের চেয়ে কিছুটা পিছিয়ে ছিলাম সাধারণ ছাত্রছাত্রীদের কাছে আমাদের বার্তাটা পৌঁছানোর। যার কারণে আমি মনে করছি আমরা এই যাত্রায় কিছুটা পিছিয়ে রয়েছি। কিন্তু এখন এই যে আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের যেই দেশপ্রেমের বাণী এবং আমাদের দেশপ্রেমের দীপ্ত শপথ এবং ক্যাম্পাসগুলোকে সন্ত্রাস মুক্ত করার যে আমাদের প্রচেষ্টা ছিল এবং এখনো পর্যন্ত যেই আমাদের বৈশিষ্ট্য অব্যাহত রয়েছে, সাধারণ ছাত্রছাত্রীরা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পতাকা তলে ঝাঁকে ঝাঁকে আসছে এবং আগামীতে আমরা আবার সাধারণ ছাত্রছাত্রীদের মন জয় করে সেই বাংলাদেশের ছাত্রছাত্রীদেরকে নিয়ে যে দাবি তুলে ধরার যেই সংসদ, সেখানে আমরা জয়লাভ করব বলে আমি বিশ্বাস করি। আগামী যে কমিটি গঠিত হতে যাচ্ছে, সেটা সিলেকশনে হোক বা ইলেকশনে হোক, আপনি সাধারণ সম্পাদক পদপ্রার্থী। এই আপনার এই দীর্ঘ রাজনীতির করার পর আপনি ছাত্রদলকে কি দিতে পেরেছেন এবং ছাত্রদল আপনাকে কতটুকু দিতে পেরেছে? বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হচ্ছে সেই সংগঠন যেটি একাধারে ক্যাম্পাসকে সন্ত্রাসমুক্ত লড়াইয়ে ছিল, একই সাথে সারা দেশকে যদি আমরা আমাদের ক্যাম্পাস ধরি এবং পরিবার মনে করি, সেই দেশকে রক্ষার লড়াইয়ে ছিল। সেই লড়াইয়ে আমি আমার সর্বোচ্চ উজাড় করে যেমন দিয়েছি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলও আমাকে যখন যেরকম জায়গায় দায়িত্ব দেওয়া দরকার সেই দায়িত্ব আমাকে দিয়েছে এবং আমি আমার সর্বোচ্চ দিয়ে, আমার মেধা, আমার সাহস দিয়ে এই সংগঠনকে সাজিয়েছি। আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে আমি যদি যেতে পারি, তাহলে বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষাঙ্গনকে অবশ্যই সময় উপযোগী, যুগ উপযোগী যেই আধুনিক শিক্ষার সাথে তাল মিলিয়ে বাংলাদেশের বাস্তবতার নিরিখে নিড বেসড শিক্ষার যেই পরিবেশ, সেই পরিবেশ নিশ্চিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কাজ করবে। আপনাকে কেন ছাত্রদলের সাধারণ সম্পাদক করা হবে? বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে আমি আমার পরিবার মনে করি, আর পরিবার মনে করি বিধায় দীর্ঘ সময় দেশের সংকটে, বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের সংকটকালে আমি আমার নিজেকে উজাড় করেছি। ব্যক্তিগতভাবে আমি বহুবার ছাত্রলীগের এবং পুলিশ লীগের দ্বারা মামলার শিকার হয়েছি। আপনি যখন দেখবেন আমি হল থেকে ছাত্রলীগের নির্মম নির্যাতনের মধ্য দিয়ে যখন থানা হাজতে প্রেরিত হয়েছি, আমরা কিন্তু নিজেদেরকে তারপরে আড়াল করিনি। এর পরবর্তী ধাপেই আবার 2014 সালের যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাজিরা হতো বক্সিবাজার কোর্টে, সেই একটি ক্যাপশন আছে এখনও, বক্সিবাজার রণক্ষেত্র, সেই জায়গায় পুলিশ এবং ছাত্রলীগ যে একযোগে আক্রমণ চালিয়েছিল, সেখানে আমি নির্মমভাবে নির্যাতিত হয়েছিলাম। তার পরবর্তীতে আমরা আবারও বারবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের হয়ে দেশের জন্য কথা বলেছি। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা 2022 সালের 24 মে এবং 26 মে যখন আমাদের ছাত্র রাজনীতির যেই স্বাভাবিক চর্চা, সেই চর্চার জন্য আমরা ক্যাম্পাসে যাওয়ার জন্যে উদ্বুদ্ধ হয়েছি, তখন ছাত্রলীগের নির্মম নির্যাতনের শিকার আমরা সেখানে হয়েছি। সেখানেও আমি আহত হয়েছিলাম এবং বাংলাদেশের জন্যে যে লড়াই ছিল, সেইখানে দেখবেন 29 জুলাই ঢাকার চারদিকে যে আমাদের অবরোধ কর্মসূচি ছিল, সেই সবচেয়ে উত্তপ্ত পয়েন্ট ছিল হচ্ছে মাতুয়াইল। সেখানে কিন্তু পুলিশের এপিসিকে আমরা ঘেরাও করেছিলাম। তার পরিপ্রেক্ষিতে কিন্তু একদম যে গুলি বর্ষণ করা হয়েছিল, সেখানে আমি গুলিবিদ্ধ হয়েছিলাম। এরপরে আমি একাধিক মামলার শিকার হয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 113 জনের বিরুদ্ধে যে মামলা হয়েছে, সেখানে আমার নামে একদম নাম উল্লেখ করে মামলা হয়েছে। এরপরে রুহুল কবির আহমেদ রিজভী নেতৃত্বে আমরা মশাল মিছিল করেছি, সেখানে আমার নাম একদম রুহুল কবির রিজভী ভাইয়ের কাছাকাছি আমার নামে মামলা করা হয়েছে। এভাবে যে মামলার মধ্য দিয়ে আমরা নিজেদেরকে যে শানিত করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে, এজন্যই আমরা নিজেদেরকে যোগ্য মনে করছি। একই বিষয়ে আরেকটা প্রশ্ন করতে চাই যে সাধারণ সম্পাদক পদে আরো অনেকেই প্রার্থী আপনাদের দলেরই, সবার থেকে কোন বিশেষ যোগ্যতার কারণে আপনি একটু বেশি এগিয়ে? আমি মনে করি আমি যেই জনপদ থেকে উঠে এসেছি, সেই জনপদে আমাদের এই বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শের
অনেক সমর্থক রয়েছে, কিন্তু সেখানে একটি নেতৃত্ব না থাকার কারণে, তাদের একটি আইডল না থাকার কারণে সেখানে জাতীয়তাবাদের আদর্শের একদম চূড়ান্ত বিজয় আমরা দেখতে পাচ্ছি না। আমি মনে করি ক্ষমতার যদি বিকেন্দ্রীকরণ আমরা চিন্তা করি, যে একটা এলাকায় সারা জাতীয় নেতৃত্ব যদি একাধিক থাকে, তাহলে সেখানে তাদের মধ্যে ডিভাইডেশন তৈরি হয় বা নেতৃত্বের আসলে ওইভাবে বিকাশ ঘটে না। কিন্তু যেই এলাকায় একজন নেতা নেই, সেই এলাকায় যদি আমরা এরকম সংগঠনের একটি ভ্যানগার্ড হিসেবে যেই সংগঠনটি, সেই সংগঠনের একটি শীর্ষ নেতৃত্ব যদি আসে, যেমন আমার বাড়ি হচ্ছে নড়াইলে, সেইখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো অঙ্গ সহযোগী সংগঠনেরই কখনো শীর্ষ নেতৃত্ব তো দূরের কথা, কাছাকাছি নেতৃত্ব তেমন কেউ যায়নি। আমি যদি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের শীর্ষ নেতৃত্ব যাই, আমার যে এলাকা, সেই এলাকার মানুষ আমাকে দেখেই বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শে ধিক্কার লাভ করবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শ ধারণ করে সবসময় এগিয়ে আসবে বলে আমি মনে করছি, যে আমি অন্যদের থেকে আলাদা। এবার একটু ডাক্তার তৌহিদ আওলার কাছে আসতে চাই। যারা ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হন, অধিকাংশই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এবং আমার জানা মতে মাত্র 2 জন অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কেন্দ্রীয় কমিটির সভাপতি হয়েছেন। এখন পর্যন্ত কোনো চিকিৎসক ছাত্রদলের সভাপতি হন নাই। তো ডাক্তার হয়ে কি কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি হওয়া সম্ভব? সেটা তো হচ্ছে যে পারফরমেন্সের উপর ডিপেন্ড করবে, যে আমি আমার ছাত্র দলকে কতটুকু দিতে পেরেছি। আজকে আমি টানা 4টা সেন্ট্রাল কমিটিতে থাকার সুযোগে আমার যে অভিজ্ঞতার ঝুলি হয়েছে, এর আগে কেউ মানে কোনো চিকিৎসক এত মনোযোগ দিয়ে পলিটিক্স করাটা, কারণ আমি যখন মতিঝিল হাই স্কুলে পড়তাম, শতভাগ উপস্থিতির জন্য আমি টানা প্রতি বছর পুরস্কার পেয়েছি। তো এখন হচ্ছে যে আমার নেতা, আমার অভিভাবক জনাব তারেক রহমান, সাংগঠনিক অভিভাবক, উনি নিজে আমাকে টানা 4টা কমিটিতে পুরস্কৃত করেছেন। আজকে আমি যে আপনাদের সাথে এখানে কথা বলার সুযোগ পেয়েছি, এটা ডিউ টু আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। উনি নিজে, এখানে ব্যক্তি আওয়াল ইম্পর্টেন্ট না, ছাত্রদলের একজন ক্ষুদ্র কর্মী হিসাবে উনি আমাকে তৈরি করেছেন। এখানে এমন না যে আমার সার্টিফিকেটও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট, ওখানে মেডিকেল কলেজের নাম লেখা, আর ইয়েদেরটা সোয়েলদেরটায় লেখা থাকে হচ্ছে সেখানে হলো ঢাকা বিশ্ববিদ্যালয় হলের নাম লেখা থাকে। এটাই পার্থক্য। আমি নিজেও যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েও বাবা মার স্বপ্ন পূরণের জন্য আমি মেডিকেলে ভর্তি হয়েছি। তো আমার নেতা জনাব তারেক রহমান আমাকে কখনো আলাদা চোখে দেখেন নাই। উনি আমাকে সবসময় ওন করেন বলেই উনি কিন্তু আমাকে সবগুলাতে, সংক্ষিপ্ত কমিটি যেটা 60 সদস্যের, আমি সেখানেও ছিলাম, আবার সর্ববৃহৎ কমিটি ছাত্রদলে 736, আমি ওইটাতেও ছিলাম। তো এখন সবগুলোতে আমার কাজ করার সুযোগে এখন সেটা আমার মনে হয় যে আমি প্রত্যাশী, কিন্তু আমাদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা আছে, প্রতিদ্বন্দ্বিতা নাই, যে অন্য কেউ হলেই আমরা তার বিরোধিতা করব, কখনোই করব না। আমার নেতা তারেক রহমান যেখানে আমাকে যোগ্য মনে করবেন, সেখানে পদায়িত হলে আমি খুশি মনে সেই জায়গায় কাজ করব। যেমন আমি ঢাকা মহানগরীতেও দায়িত্ব পালন করেছি, নীলফামারীর মতো জেলাতেও আমি দায়িত্ব পালন করেছি, একটু দূরে ঢাকা থেকে। আমি কখনো প্রয়োজনের বাইরে, কখনো ঢাকার বাইরে যাই নাই, কিন্তু নীলফামারীতে দায়িত্ব পালন করা, রাজশাহীতে দায়িত্ব পালন করা, এখন আমি পাবনা, কুষ্টিয়া, মেহেরপুর, মানে আমার এই ইয়ের কারণে আমার একটা অভিজ্ঞতার ঝুলিও ভাণ্ডারও হয়ে যাচ্ছে, যে আমি বিভিন্ন জায়গায় কাজ করার সুবাদে সব ধরনের মানুষ আমি চিনতেছি। তো আমি যে এই মানুষগুলা চেনা, বিভিন্ন জায়গায় কমিটি করা, সেগুলা, এবং আমাদের জায়গা থেকে দলকে প্রপার ওয়েতে সার্ভ করা। যেমন আপনার এখানে আপনি যখন আমাদের এটা ভিডিও দিবেন, তখন নিচের কমেন্টে দেখবেন অজস্র আদু ভাই টাদু ভাই লিখে লিখে ভরে ফেলবে, কিন্তু আমরা তো জনে জনে যে বোঝানো সম্ভব না যে ভাই MBBS পাস করার পরে, MD পাস করার পরে FCPS পড়তে কি জানটা বের হয়, যে এইটা কি খারাপ স্টুডেন্ট করতে পারে কিনা এটা আমার জানা নাই। কারণ ওরা সাদ্দামদেরকে দেখতো ছাত্রলীগের আদু ভাই, জেনুইন আদু ভাইদের কারণে আমরা বিতর্কিত হচ্ছি। সাদ্দাম আদু ভাই হলে আপনি আদু ভাই নয় কেন? সাদ্দাম তো হলো পাশই করতে পারে নাই অনার্স, আর আমি নিজে MBBS পাস করছি মানে অনার্স, MD পাস করছি মানে মাস্টার্স, আমি এখন সেকেন্ড মাস্টার্স মানে ফেলোশিপ করতেছি, FCPS অধ্যয়নরত আছি। তাইলে এটা যে অনার্সই পাস করতে পারে নাই, তার সাথে আমি সেকেন্ড মাস্টার্স করতেছি বা ফেলোশিপ করতেছি, এর সাথে তো আমার হিসাব মিলবে না। তো তো আপনি সেখানে আদু ভাই, এটা জনে জনে যেহেতু আমি ধরে ধরে বুঝতে পারবো না যে এটা ধরলাম আপনার ক্ষেত্রে, কিন্তু আপনার সমবয়সী অনেকেই তো এবার সভাপতি প্রার্থী না। ওখানে বিষয়টা হয়েছে কি, যে অনেকে তার ওই সময়কার জেলে থাকার কারণে, মামলা হামলার কারণে, আমি ধরেন লাকিলি সেফট, এমন হয়েছে আমি পরীক্ষার হলে বসা, আমার নামে পল্টন থানায় মামলা হয়েছে যে আমি সরকারি সম্পত্তি ভাঙচুর করছি, আমি সেখানে রাষ্ট্রীয় জিনিসপত্রের আমি হচ্ছে ওখানে ক্ষতি করছি, এবং পুলিশকে প্রহার করছি, পুলিশের ভ্যান আমি আগুন দিয়ে পোড়াই দিছি। এইসব মামলা আমি যখন পরীক্ষার হলে বসা, এরকম টাইমে আমার নামে মামলা হয়েছে। তো এরকম অজস্র উদাহরণ আছে। এখন আমি হয়তোবা যে আন্দোলন সংগ্রামে কোনো জায়গায় একটু ধরেন, অনেক জায়গায় যে আমাদের ভাইয়েরা, আমাদের বোনেরা অনেক জায়গায় এমন একটা সিচুয়েশন হয়েছে যেখান থেকে বের হওয়ার কোনো সুযোগ পায় নাই, আমি হয়তোবা
কোনো জায়গা থেকে লাকিলি সেফট হওয়ার কারণে আমি আমার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতে পারছি, আমি নিজেকে সেক্ষেত্রে লাকি মনে করি। কিন্তু আমার ভাই যে পারে নাই, সেও কিন্তু কোনো জায়গা থেকে অযোগ্য না। সে হয়তো বা কোনো কারণে তার একাডেমিক ক্যারিয়ার হ্যাম্পার হয়েছে, সে আবার এখন ফিল আপ করতে পারবে, কারণ তাদের মধ্যে কোয়ালিটিটা আছে। এখানে আমি নিজে যে আমারটা পাশ হতে আমি নিজেকে লাকি মনে করি, কিন্তু আমার যে ভাই পারে নাই, সেও কিন্তু যে জেলখানায় যে নিজের যে দেশের জন্য যে স্যাক্রিফাইসটা করেছে, এটাকে আমি সম্মান জানাই, স্যালুট জানাই, যে সে জায়গা থেকে তার যে ল্যাকিংসটা আশা করি সে আবার এখন পড়ালেখাতে ফিরে সেটা কমপ্লিট করতে পারবে। আমরা কখনোই আমাদের দেশের জন্য, দলের জন্য এবং তারেক রহমানের জন্য কখনোই ছাত্রদল নেতারা বোঝা হইতে পারে না। তারা হবে রাষ্ট্রের শক্তির জায়গা, তারেক রহমানের শক্তির জায়গা। ম্যাডাম খালেদা জিয়া যে কোয়ালিটিফুল ছাত্রদল দেখতে চেয়েছিলেন, সেই শক্তির জায়গা হবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সেটি আমাদেরকে এনশিওর করতে হবে। আপনি নিজেই নিজেকে আদু ভাই বলছিলেন এই ছাত্র রাজনীতির প্রসঙ্গে। এই প্রসঙ্গে আমি আরও একটি কথা বলতে চাই। ধরেন আপনার যে বয়স, আপনাদের আরও অঙ্গ সংগঠন আছে, আপনারা চাইলে তো সেখানেও দায়িত্ব পালন করতে পারেন, সেখানে নেতৃত্ব দিতে পারেন। যারা অনার্স শেষ করে মাস্টার্স কোর্সে রানিং শিক্ষার্থী বলা যায়, তো তাদের জন্য তো আপনারা জায়গাটা ছেড়ে দিতে পারেন। আমরা নিজেরা বলছি যে যারা বুঝে না তাদের জন্য আমাদের কমেন্ট সেকশন আদুবাই দিয়ে ভরে যাবে। এই জন্য মানে আমরা নিজেদের তো জাস্টিফাই করা, জনজনে করা সম্ভব না। আর বেসিক্যালি হচ্ছে এই জায়গাটায় আপনি যেটা আমাকে প্রশ্ন করলেন, যে আমরা সে জায়গায় আমরা আমাদের জায়গা থেকে তো চেষ্টা অব্যাহত রাখবো। আমাদের এই যে আপনি বয়সের বিষয়টা আপনি আমাদেরকে যেটা বললেন, এটাই তো বেশি আলোচনায়, এটা বেশি আলোচনায়। এখন বয়সের বিষয়টা হইলো কি, একটা মানে ছোটবেলায় আছে না যে যার বাচ্চা হয়, সে প্রথমে বলে দেখতে ওর বাপের মতো হয়েছে, দেখতে ওর মায়ের মতো হয়েছে, কিন্তু ও যে আসলে কার মতো হয়েছে এটা বুঝতেও কিন্তু 10-15 বছর লাগে। তো একটা ছাত্র রাজনীতিতে আমি ব্যক্তি আওয়াল, আমার পারফরমেন্স কেমন, আমাদের ভাই সোহেলের পারফরমেন্স কেমন, এটা বুঝতেও কিন্তু পার্টির 15-20 বছর লাগবে। কলা গাছ তরতর করে বেড়ে উঠে 12 থেকে 18 মাসের মধ্যে ফল দেয়, কিন্তু কলা গাছ কিন্তু কেউ নিজের ঘরে নেয় না। ন্যায় হলো ঠিকই সেগুন গাছ, যেটা 40 বছর লাগে যে একটা সেগুন কাঠ, ভালো সেগুন কাঠ পাইতে। তো আমাদের এই পার্টিতে, আমাদের ছাত্র দলে এরকম সেগুন কাঠের মতো কোয়ালিটিফুল, শক্ত, মজবুত প্রোডাক্ট দরকার। আপনি ছাত্রলীগ দেখেন কোনো জায়গায় মিছিল করতে পারতেছে। আমরা তো 23-এর সময় আমরা অনেক জায়গায় মিছিল করেছি। আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশ ক্রমে, আমাদের বিএনপির সিনিয়র যুগ্ম মহাশয় রুহুল কবির রিজভী আহমেদের নেতৃত্বে আমাদের প্রত্যেকটা রাস্তায়, আপনাদের এই তেজগাঁর সামনে আসলাম না, আমাদের মিছিল করার স্মৃতি মনে পড়তেছিল যে এই রাস্তার সামনে দিয়ে। কিন্তু ফ্যাসিস্ট লীগ তো পারতেছে না, নিষিদ্ধ ছাত্রলীগ তো পারতেছে না, কারণ ছাত্রলীগ ইমম্যাচিউর ছেলে পেলে দিয়ে কমিটি করছে, তাদেরকে দিয়ে তো এদের গার্ডস নাই। কারণ এরস তো হইতেই হবে। আমরা যে রাজনীতি করি, আমরা মনে করলাম যে আমরা সারা জীবন তার সরকারি দল, এমনও হইতে পারে আমরা নাও থাকতে পারি, আমরা বিরোধী দলে যাওয়া লাগবে, কিন্তু আমরা সেটার জন্য প্রস্তুত। বিরোধী গেলে আমরা গার্ডস নিয়ে ওটা ফেস করবো। জেলখানায় গেলে আমরা যদি কোনো, এখন রাষ্ট্র যদি মনে করে যে আমাদেরকে ফ্যাক্টর মনে করে, আমরা সেখানে যে হচ্ছে আমাদেরকে অ্যারেস্ট যদি করে, আমরা যাইতে হবে। কিন্তু এই ছাত্রলীগে, নিষিদ্ধ ছাত্রলীগ কিন্তু সৎসাহস নাই। আবার গুপ্ত শিবির তো আলাদা, প্যাটার্নই আলাদা, তাদের ক্ষেত্রে তো আসলে মিলবেই না। সে যে শিবির, এটা মনে হয় তার বাপ মাও জানে না যে শিবির, যে বাসায় ভাড়া থাকে বাড়িওয়ালা মনে হয় জানে না সে শিবির। তো এখন এক অদ্ভুত বিষয়। তো তাদের সাথে তো আর আমরা ওইটা তুলনা বা কোনো কিছুর মধ্যে ইয়া করতে পারবো না। তো আমরা ম্যাচিউরড প্রোডাক্ট দরকার। আমি আজকে চাবো যে সাধারণ শিক্ষার্থীরা আমাদেরকে দেখে, সোহেলদের মতো বাকি যারা আছে এদেরকে দেখে যাতে ছাত্রদলে উদ্বুদ্ধ হয়, আমরা সেটার জন্য চেষ্টা করব। আমরা আমাদের নিজেদের এমন না জনে জনে যেয়ে বলবো যে আমরা একটু ইয়েতে সরকারি দল, আমাদের দলে আসো, তা না। আমরা চাই আমাদের মধ্যে যদি কোনো কোয়ালিটি থাকে, আমাদেরকে দেখে যাতে তারেক রহমান যে সাম্য মানবিক বাংলাদেশ নির্মাণ করতে চান, আমাদের প্রধানমন্ত্রী, তো ওনার নেতৃত্বে আমরা যাতে বাংলাদেশটাকে সুন্দর মতো গঠন করতে পারি। এখানে বয়সের বিষয়, আপনি চিরতরুণ যে সংজ্ঞাটা আপনি ব্যবহার করেন, তো আমরা তো সেই জায়গায় পড়ালেখা করলে, আমি যে ডাবল মাস্টার্স করতেছি, আপনি এখন বলতে পারেন যে আপনি কেন প্রথম মাস্টার্স করে কেন আপনি চাকরি শুরু করেন নাই, এটা তো আমার চয়েস, বাই চয়েস। আমি যদি দেশকে সার্ভ করতে চাই, আপনি তো সেখানে আমার কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবেন না। সোহেলরাও যখন এখন দেশকে সার্ভ করতে চাই, বিসিএস ক্যাডার স্যাক্রিফাইস করছে, আমরা কখনো বিসিএস পরীক্ষাই দিই নাই। তো কারণ কি, আমরা দেশকে সার্ভ করব। আমরা যদি সরকারের কর্মচারী, কর্মকর্তা হওয়ার ইচ্ছা থাকতো, তাহলে তো আমরা আগেই বিসিএস দিতে পারতাম, যে কোনো চাকরিতে আমাদের ঢুকতে পারতাম। ওই কোয়ালিটি মোটামুটি আল্লাহ তাআলা আমাদের ছাত্রদল নেতাদের যে কোয়ালিটি দিছে, তারা পারতো, কিন্তু কেউই তো করে নাই। তো এই স্যাক্রিফাইসটুকুর কারণে বয়স, আপনি যে বলেন আমাদের ভাতৃপ্রতিম গুপ্ত সংগঠন ছাত্র শিবির, তাদের বয়স কত? তারা কি আমাদের থেকে খুবই এতে, আমাদের সমসাময়িক বয়সী বা আমাদের থেকে 1 বছর বড় হইতে পারে, ছোট হইতে পারে। তো আপনি সেই জায়গায় আমাদেরটা নিয়েই তো আলোচনা হয়, কারণ আমরা তাদেরটা নিয়ে আলোচনা আসলে হয় না কেন? ওইটা হলো, আমি একটা উক্তি দিয়ে আপনাকে দিলে শেষ করতে চাই ছোট্ট সংক্ষেপে। সেটা হলো আমার দেখা রাজনীতির 50 বছর আবুল মনসুর আহমেদের খুব বিখ্যাত বই, সেই বইয়ে শেরে বাংলায় কে ফজলুল হকের একটা উক্তি আছে যে মানুষজন কেউ কেওড়া গাছে ঢিল মারে না, সবাই আম গাছে ঢিল মারে, কারণ আম হচ্ছে ফলজ বৃক্ষ আর কেওড়া গাছে ফল হয় না। তো এই ছাত্র শিবির হচ্ছে কেওড়া গাছ,
আর ফলজ বৃক্ষ বাংলাদেশের রাজনীতিতে সেটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এই জন্য সবাই ঢিল ছাত্রদলের দিকেই মারবে, কিন্তু সফল হবে না। ঠিকই ফলজ বৃক্ষ তার ফল দিতে পারবে। এবং দক্ষিণ পূর্ব এশিয়ার আমরা যে স্লোগান দেই, সব কিছুতে বলি দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন, তো আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে সত্যিকার অর্থেই গ্রহণযোগ্য সর্ববৃহৎ ছাত্র সংগঠন হবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ধন্যবাদ আপনাকে। ডক্টর সোহেলের কাছে আসতে চাই। সোহেল, ছাত্র দলে কমিটিতে পদ পেতে যোগ্যতা নাকি লবিং কোনটা বেশি গুরুত্বপূর্ণ, এবং আপনি কি নির্দিষ্ট কোনো কোরামের সদস্য কিনা? জি, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের যে কোরাম, সেই কোরামের সদস্য, এবং অবশ্যই যোগ্যতাকে একমাত্র মাপকাঠি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃত্ব নির্ধারণে নির্বাচন করা হয়। কমিটিতে বাণিজ্যের একটা অভিযোগ আমরা প্রায় শুনি, এটা কতটা সত্য? এটি আমার কাছে কখনোই মনে হয়নি যে বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ক্ষেত্রে বাণিজ্য কোনো কিছু আছে, আমার কাছে মনে হয়নি। সেই 2009 সাল থেকে আমি ছাত্রদলের রাজনীতি করছি। 2009 সাল থেকে 2019 সালের 23 ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক কমিটির সদস্য হয়েছি। এই যে দীর্ঘ 1 দশক আমি কিন্তু ছাত্রদলে শুধুমাত্র কর্মীই ছিলাম, এবং আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যারা বিভিন্ন পদপদবিতে আছি, এটি আমাদের দায়িত্ব। এর আগে আমাদের সবার দেখবেন সবারই একটা কমন উত্তর আছে, কর্মী। আমরা এই আদর্শের একজন কর্মী, এটি হচ্ছে আমাদের সেরা এবং সর্বশ্রেষ্ঠ পরিচয়। ডাক্তার আওয়াল, নেতার গাড়ির পেছনে না দৌড়ালে নাকি পথ পাওয়া যায় না, এটা কি মিথ? এটা হলো মনে হয় যে এখন বেশি ফ্রেমিং হচ্ছে, কারণ বেসিক্যালি হচ্ছে আবেগের জায়গা। আমরা ছোটবেলায় ম্যাডাম যাচ্ছে খালেদা জিয়া শুনলে আমরাও দৌড়াইতাম। এখন সেখানে আমি ব্যক্তি আওয়াল যদি কোনো একটা দায়িত্বশীল জায়গায় ভাইস প্রেসিডেন্ট হয়ে আমার আবেগের জায়গা, আমার প্রধানমন্ত্রী তারেক রহমান যাচ্ছেন, তাকে আমরা দূর থেকে দেখতাম যে আমাদের নেতার সাথে আমরা স্কাইপি করতাম। আমি আমার আবেগ অনেক সময় ধরে রাখতে পারি না। এমনও হয়েছে আমি ব্যক্তি আওয়াল আমার ধরেন এয়ারপোর্টে গেছি, আমি আমার বাবাকে বা মাকে রিসিভ করার জন্য আমি নিজে একটা সাধারণ মানুষের মতো আমার আবেগ আছে। আমি একজনকে জিজ্ঞেস করতেছি ভাই ল্যান্ড কখন করবে, আমি কিন্তু আমার মোবাইল আছে আমি দেখতেছি, তারপর আবেগ আমি ধরে রাখতে পারি না। এটা হলো আবেগের জায়গা থেকে। আপনি যখন আপনার বিষয়টাকে ছাত্র রাজনীতিকে হৃদয়ঙ্গম করবেন, তখন এখানে আপনি কোনো কিছু ভাববেন না। আপনি তখন আমাদের ম্যাডাম খালেদা জিয়ার পিছনে আমরা অজস্রবার আমরা দৌড়িয়েছি। আমি কিন্তু তখন এইটাতে দৌড়াই না, আমার পদ পদবীর বিষয় নিয়ে আমি দৌড়াই নাই, আমি কিন্তু ঢুকছি আমার আবেগের জায়গায়। তো আপনি কখনো সেলিব্রিটির জন্য দেখেন না, তো অনেকে দৌড়ায়, বড় বড় সেলিব্রিটি বাইরের কান্ট্রি থেকেও আসে, শাহরুখ খান, সালমান খান, এদের জন্য দেখতে আপনারা যখন অনেকে দৌড়ায় যায়, তার কিশো দেখলাম অনেকে আসে, এদের জন্য দৌড়ায়। আমাদের কাছে সেলিব্রিটি হচ্ছেন আমাদের নেতা জনাব তারেক রহমান। এখানে আমাদের পদ পদবীর বিষয় নাই, এটা আবেগের জায়গা। আবেগ যখন আমরা ধরে রাখতে না পারি, তখন আমরা সেই জায়গায় এটা, তখন আমি ব্যক্তি আওয়াল যে ভাইস প্রেসিডেন্ট, আমি যে অন্য কোনো পদপ্রত্যাশী, এগুলো কোনো ফ্যাক্টর মাইনে রাখে না। মাইনে রাখে যে আমি আমার নেতাকে হৃদয়ঙ্গমভাবে, আমি তাকে কায়মনোবাক্যে আমি তাকে ওন করি। এজন্য আমি ওই জায়গায় আবেগ অনেক সময় ধরে রাখতে পারি না। কেউ আবেগকে ধরে রাখতে পারে, কন্ট্রোল করতে পারে, আর কেউ পারে না। তো সেই জায়গাটাই হলো এই জায়গায় ব্যক্তি ধরেন আমাদের অনেক সময় যে একটা ভাইরাল হয়েছে যে ওই জায়গায় এই ব্যক্তি ধরেন আমাদের যে প্রেসিডেন্ট, সেই ব্যক্তি কিন্তু আগে ওই রকম দৌড়াইছে আবেগের জায়গা থেকে। আমিও কিন্তু সেই ব্যক্তি, আমিও দৌড়াইছি, কিন্তু আমি এই জায়গায় যে এমন না যে এটার জন্য আমার পদ পদবি পাওয়া লাগবে বা পদ পদবি আমি বড় পদ পদবি পাবো সেটার জন্য না। সেটা হলো আবেগটা আমরা কন্ট্রোল না করতে পেরে সেটা আমরা করি। এটা আমাদের নেতা স্বয়ং তারেক রহমানও জানেন যে অনেক সময়, কারণ উনি নিজে এখন বাংলাদেশের রাজনীতির সুপারস্টার হচ্ছেন উনি, এখন আমাদের আইডল। আমরা এখন আইডলকে যখন পাবো, তখন আমরা নিজেদের হয়তোবা আবেগটা আমাদের বিচ্যুতি ঘটে, আমরা অনেক সময় কন্ট্রোল করতে পারি না। অনেকে আছে না, আপনি দেখবেন যে নামাজের মধ্যে, দোয়ার মধ্যে, মোনাজাতের মধ্যে চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তেছে, সে কিন্তু নিজে ওটা কন্ট্রোল করতে পারে না। আনকন্ট্রোল ওয়েতে বা সাবকনসিয়াস মাইন্ডে তার ওইটা হয়ে যায়। তো আমাদের ওইটা সাবকনসিয়াস মাইন্ডে যে আমরা আমাদের সর্বোচ্চ নেতাকে এভাবে আমরা হৃদয়ে ধারণ করি, ওন করি, সেই কারণে এই বিষয়গুলো হয়ে যায়। এটার মধ্যে পদ পদবীর সাথে কোনো সম্পর্ক নাই আমাদের। জি, ধন্যবাদ আপনাকে। আরেকটা বিষয় হচ্ছে যে বিরোধী দলে ভালো ছিলাম এরকম অনেকেই বলছে, আসলে ক্ষমতার কাছাকাছি গেলে কি আদর্শ বদলে যায়? ওইটা না, আসলে আমাদের জন্য তো আমরা এই জেনারেশনের, সোহেলরা আমরা তো একই জেনারেশনের, আমরা হচ্ছে জেন ওয়াই। তো আমাদের হচ্ছে কি যে এই জেন ওয়াই যারা আমরা, এদের হচ্ছে কি আমরা কখনো সরকারি দল দেখিই নাই। আমরা যে বলবো যে এই যে যারা বলে, এদের আসলে অনেকের আছে যে কর্মীর মধ্যে অনেক আবেগ থাকবে, ভালোবাসা থাকবে, কিন্তু আপনি যখন নেতা হবেন, আপনি নিজে এমনও হয়েছে আমাদের রিক্সা ভাড়ার টাকাটাও আমরা আমাদের জুনিয়রদেরকে খাওয়ায় নিজে হেঁটে চলে গেছি। রিক্সার ভাড়ার যে টাকাটা, ওই টাকাটাও আমরা ওদেরকে দিতে পারি নাই। যে দেখা গেল ওদের টাকা দেওয়া তো দূরের কথা, ওদেরকে খাবারের পরে আমার নিজের খাবারের টাকা নাই। আমাদের অনেকেরই, শুধু আমার না, আমাদের সকলেরই এই অবস্থা। তো আমরা যখন এই কষ্টগুলা দেখি, তখন আমাদের মনে হয় যে আমাদেরকে রাষ্ট্র আমাদের বিরুদ্ধে না,
আমরা এই যে নিশ্চিন্ত মনে আপনার সাথে কথা বলে যাচ্ছি, আপনি আমাদের সাথে কথা বলে যাচ্ছেন, আপনাকে হ্যারেস করবে না রাষ্ট্রের পক্ষ, আমাকেও কেউ হ্যারেস করবে না, এতটুকু আমাদের হলো কি সান্ত্বনা। আর আমরা দেখতেছি আমাদের যা যা কমিটমেন্ট, আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রত্যেকটা জিনিস ধরে ধরে ফুলফিল করতেছেন। তো আমাদের থেকে তো এর থেকে তো আনন্দের বিষয় আর হইতে পারে না। আর যারা বলে যে বিরোধী দলে ভালো ছিলাম এই বিষয়গুলো, আমার আছে না, অনেকে 104 ডিগ্রি ফারেনহাইট জ্বর নিয়ে অনেকে দিব্যি ঘুরে বেড়াচ্ছে, অনেকে 100 ডিগ্রিতে অজ্ঞান হয়ে যাচ্ছে। তো বিষয়টা হইলো এক একজনের চাওয়া পাওয়া এক এক রকম, যে আমি দলের জন্য করেছি, দল আমাকে কেন দিবে না। কিন্তু তাদের জন্য আমি আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের বলতে চাই যে আপনি পড়ালেখা করলে, ভালো করলে আপনার ফার্স্ট হওয়ার প্রবাবিলিটি অনেক বেশি, 90 থেকে 95%। কিন্তু আপনার রাজনীতিতে আপনি সার্বক্ষণিক 24 আওয়ার্স পলিটিক্স করেন, সেটা দিয়ে যে আপনি ফার্স্ট হবেন এটার কোনো গ্যারান্টি নাই। এটা হলো রাজনীতির ভাষাটাই এরকম। আপনি দেখবেন যে অনেকে, মনমোহন সিংয়ের মতো মানুষ, আপনি দেখেন যে ওখানে ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার হয়ে গেছিল, তো অনেক কিছু হয়েছে বা ওই জায়গায় যে তাদের দেশে হইলো কি প্যাটার্নটা ভিন্ন, কিন্তু মনমোহন সিং কিন্তু কখনোই পলিটিক্সের মধ্যে ছিলেন না। বাংলাদেশে এরকম হয়েছে, যেমন আপনি যে যোগ্য নেতৃত্ব, যেমন জিয়াউর রহমান, তার যে প্রমাণটা, তার যে হচ্ছে ডিগনিটি এবং লিডারশিপ কোয়ালিটি, উনি নিজে প্রমাণ করেছেন কিন্তু 71 সালে। বাংলাদেশের মানুষ, সিপাহীরা, সেনা সদস্যরা, এরাই কিন্তু তাকে নেতৃত্বের জায়গায় বসেছেন 75-এ। তো নেতৃত্ব দেওয়ার যে কোয়ালিটি বাংলাদেশে কিন্তু অনেকের মধ্যেই ছিল না। যেমন ফ্যাসিস্ট হাসিনা, তার মধ্যে আমিত্ববাদ ছিল, কখনোই লিডারশিপ আচরণ ছিল না। শেখ মুজিবের মধ্যে বিপ্লবী নেতা ছিলেন, কিন্তু কখনোই উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য না, উনি অ্যাডমিনিস্ট্রেটর হওয়ার যোগ্য না। উনি বিপ্লবী নেতা হওয়ার যোগ্য ছিলেন, কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর হওয়ার যোগ্য ছিলেন না। তো বাংলাদেশে এরকম অনেক দুর্ঘটনা ঘটেছে। তো আমরা আশা করব যে যে বিষয়গুলা যারা বলেন যে বিরোধী দলে ভালো ছিলাম, তাদের মনে হয় একটু চিন্তা করা দরকার যে আমাদের দেশটা কেমনভাবে চলতেছে। নিজের ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের কথা চিন্তা করতে হবে। তো আমরা মনে করি যারা সকলেই দেশকে মন থেকে ভালোবাসে, ওন করে, তারা এই কথাগুলো থেকে বেরিয়ে আসবেন। অনেকের আফসোসের জায়গা থাকে অল্পতেই। ধরেন আপনি এখানে চকলেট আছে 2টা, আমরা মানুষ 3 জন, একজনকে তো আমরা দিতে পারবো না। তো সে আবার মনে করবে যে আমাকে কেন দিল না। কিন্তু আমাদের লিমিটেশনটা বুঝতে হবে, রাষ্ট্রের কতটুকু সামর্থ্য আছে। যেমন ফ্যামিলি কার্ড নিয়ে, আমাদের সকলের তো ফ্যামিলি কার্ডের দরকার নাই। যে আমাদের যাদের বাসায় এসি আছে, যাদের গাড়ি আছে, তার তো ফ্যামিলি কার্ডের দরকার নাই। তো আমরা কেন সেখানে আবার আমার ফ্যামিলি কার্ড লাগবে? বাড়তি সুবিধাটা আমি কেন নেব যেখানে আমার প্রয়োজন নাই? তো সেই জায়গাটায় যারা বলে এদের বাড়তি সুবিধা পাওয়ার ইনটেনশন থেকে বেরিয়ে আসতে হবে। যে বাড়তি সুবিধা মানে আমার গভর্নমেন্ট মানে সকল সুবিধা আমার, এই ইন্টেনশন থাকা যাবে না। আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি নিজে যে স্বাভাবিক চলাফেরা করেন, ওনার মধ্যে ন্যূনতম বিলাসিতা আজ পর্যন্ত কেউ দেখে নাই। তো আমরা ক্ষুদ্র কর্মী হিসাবে তার আদর্শে বিশ্বাসী হয়ে আমাদের উচিত আমাদের নিজেদের অতিরিক্ত আকাঙ্ক্ষাগুলোকে সাবসাইড করা, কমিয়ে আনা, যে রাষ্ট্র ভালো থাকা, আমি অল্পতেই তুষ্ট থাকা, এটা আমাদেরকে মেইনটেইন করতে হবে। অযাচিত চর্চা, অযাচিত চাওয়া পাওয়া থেকে সরে আসতে হবে। ধন্যবাদ আপনাকে। আমি একটু সোহেল রানার কাছে আসতে চাই। ছাত্র দলকে ছাত্রদের সংগঠন এখনো, নাকি রাজনৈতিক ক্যারিয়ার গড়ার প্ল্যাটফর্ম? অবশ্যই এটি একটু ব্যাখ্যা বিশ্লেষণের ইয়া রাখে। আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এমন একটি প্ল্যাটফর্ম যেটি নামের সাথে বোঝা যাচ্ছে এটি ছাত্রদের দিয়েই। আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে রয়েছি এবং এই মুহূর্তে যারা পদ প্রত্যাশী রয়েছি, তারা নিয়মিত ছাত্রদের মধ্যেই রয়েছে। যেমন আমি নিয়মিতভাবে অনার্স কমপ্লিট করেছি, প্রতিকূল সময়ে মাস্টার্স কমপ্লিট করেছি, আমি LLB সম্পন্ন করেছি, আমি এখন এমফিল করছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 1991 থেকে 96 শাসনামলে বাংলাদেশের নারীর ক্ষমতায়নে যে পলিসিগুলো, সেই পলিসিগুলো নিয়ে আমি গবেষণা করছি। তার মানে আমি এডুকেশনের যে ফ্রেমে অবশ্যই আমি একজন নিয়মিত ছাত্র। আমাদের থেকে যারা তুলনামূলকভাবে বেশ জুনিয়র বা অন্য সংগঠনে যারা রয়েছে, তারা কিন্তু আমাদের এই ক্যারিয়ার সম্পর্কে আমরা হয়তো ঢোল বাজিয়ে বলতে পারি না, যার কারণে তারা মনে করে যে আমরা অছাত্র। আমরা কিন্তু কেউ অছাত্র নই। যারা এখন পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের শীর্ষ নেতৃত্ব প্রত্যাশা করছি, আমি জানি যতটুকু, সবাই নিয়মিত ছাত্র। এবং অবশ্যই আজকের ছাত্র তো আগামীকাল ছাত্র থাকবে না। আমি মনে করি ছাত্র রাজনীতি হচ্ছে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে যাওয়ার একটি সিঁড়ি। নিজেদেরকে এখন যে প্ল্যাটফর্মে আছি, এই প্ল্যাটফর্ম থেকে প্রমাণ করেই জাতীয় রাজনীতিতে যাওয়া উচিত বলে আমি মনে করছি। সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অবশ্যই ছাত্রদের সংগঠন, কিন্তু আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের এই যারা রাজনীতিতে নিজেদেরকে প্রমাণ করবে, তারাই জাতীয় রাজনীতিতে ভালো করবে বলে আমি বিশ্বাস করি। ডাক্তার তহিদুল, আপনি সভাপতি প্রার্থী। আপনি যদি সভাপতি হন, একটা অভিযোগ সবসময় থাকে যে কেন্দ্রীয় নেতারা
প্রভাব বিস্তার করে, প্রেশার ক্রিয়েট করে। আপনি কি স্বাধীনভাবে কাজ করতে পারবেন কিনা? পাশাপাশি হচ্ছে ছাত্র দলের বিরুদ্ধে নানান অভিযোগ থাকে, চাঁদাবাজি, টেন্ডারবাজির, এসব আপনি বন্ধ করতে কতটা সক্ষম হবেন? ধন্যবাদ আপনাকে। আমাদের হচ্ছে ফ্রেমিংটা অনেক বিপুল পর্যায়ে হয়েছে, মানে মাঝের যে 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ফ্রেমিংটা, আমি দায়িত্বপ্রাপ্ত ছিলাম যে একটা পাবনা জেলায়, ওইখানে একটা ঘটনা ঘটছে যে আমাদের ছাত্র দলের এক ছেলের নামে একজনকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ আছে, যে এবং অন্যায়ভাবে অযৌক্তিকভাবে বিয়ে করার একটা অভিযোগ ছিল। একটু সংক্ষেপে উত্তর পরে দিবেন। আমরা ওইটা জানলাম যে পরে মেয়েটা নিজেই ওই ছেলের সাথে হইলো, যে নিজেই বিয়ে করছে এবং মেয়েটার 18 বছর পূর্ণ হয়েছে, কিন্তু মেয়ের বাবা জামাত নেতা, সে ইন্টেনশনালি ফ্রেমিং করে ওই ছেলেটাকে মানে ইয়ের থেকে, পদের থেকে স্যাক করা হইলো। আমরা সাথে সাথে স্যাক করে দিয়েছি। এখন যে একটা মানুষ যখন স্যাক হয়ে যায়, পদের থেকে সরে যায়, তখন তো মানুষজন মনে করবে আসলেই মনে হয় খারাপ। এরকম অজস্র ফ্রেমিং হয়েছে। যেমন শিবির বা জামাত যেটাকে হাদিয়া বলে চালায় দেয়, সেটা ধরেন চাঁদার হাদিয়া কি, আমাদেরকে ভালোবেসে, আমাদের অনেক সিনিয়র আছে না, আমরা তো আগে অনেক সময় যে ঈদ সালামি নেই, ঈদ সালামিটা নেওয়া তো, এটা তো চাঁদাবাজি না। তো ঈদ সালামি কেউ যদি আমাকে দেয় খুশি হয়ে, আমার একটা পাঞ্জাবি কিনে দিল, আমাকে বললো যে আমি পাঞ্জাবি কিনে দিতে পারলাম না, তুমি কিছু কিনে নিও, এটা তো চাঁদাবাজি না। এখন এটা তাদেরকে কে বুঝাবে যে এই ফ্রেমিংগুলা, অতীতে যে সামাজিকতাগুলো ছিল, এই সামাজিকতাগুলাকেও তারা চাঁদার লেভেলে ফেলে দেয়। তো কিছু জায়গা আছে আবার একবারে যে টুকটাক যে ঘটনাগুলো ঘটতেছে, তাদের বিরুদ্ধে আবার ব্যবস্থা নেওয়া হয়েছে, যে কোনো জায়গায় চাঁদাবাজি করলে, অন্যায়ভাবে টেন্ডারে সম্পৃক্ত হইলে তাদেরকে আমরা সাথে সাথে আমরা ব্যবস্থা নেওয়া হচ্ছে, তাদেরকে সাথে সাথে বহিষ্কার করা হচ্ছে, অনেকে শোকজ করা হচ্ছে, এগুলো আমরা সতর্ক। আর আমি নিজে এখানে এই জায়গায় ক্যান্ডিডেট হলো এটা কি, যে আমি ক্ষুদ্র কর্মী হিসাবে আমি দলকে সার্ভ করার চেষ্টা করি। আমি নিজেকে কখনোই না, আমার মধ্যে কখনোই, আমি যখন একদম ক্ষুদ্র কর্মী ছিলাম, একদম মিছিলের পিছনে থাকতাম, তখন যেই মানুষটা আমি ছিলাম, আমি চেষ্টা করি মিছিলের সামনে থাকলেও যে আমি আমার লাস্ট যে কর্মীটা আছে তার অনুভূতিটা কেমন, এটা আমি ফিল করার চেষ্টা করি, এবং সে নিজে কি কি ল্যাকিংস ফিল করে, সে মনোযোগী কিনা, সে ওই জায়গায় কোনো জায়গায় উৎপাত করতেছে কিনা, মিছিলের স্লোগানের সাথে ঠিকমতো ধরতেছে কিনা। আবার ইস্যু হলো কি, ক্লাস টাইমে আমরা প্রোগ্রামগুলা, সে জায়গায় আমরা সচেতন থাকতে হবে, কারো ন্যূনতম একাডেমিক লাইফ যাতে হ্যাম্পার না হয়, যেটা মিছিলে জোর করে নেওয়ার তো সুযোগই নাই। বরঞ্চ আমরা আমাদের ক্লাস আওয়ারের পরে, আজকেও আমরা মিরপুর সরকারি কলেজে একটু পরে আমরা প্রোগ্রামে যাব, সেখানে আমাদের দিছে হলো 2:30টার সময় শিডিউল। কেন দিয়েছে? ক্লাস টাইমের বাইরে আমরা শিডিউলটা দিয়েছি যাতে কারো একাডেমিক লাইফটা হ্যাম্পার না হয়। আর আমরা চেষ্টা করব ছাত্রদল যে অতীতে যে ঐতিহ্যের সংগঠন ছিল, মেধাবীরা রাজনৈতিকভাবে যে বিরাজনীতিকরণের শিকার হয়েছে, রাজনীতি বিমুখ হয়ে গেছে, তাদেরকে আবার রাজনীতিতে ফিরিয়ে আনা আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। সেখানে আমি শুধু না, যেই নেতৃত্বে আসবে সবার জন্য বড় চ্যালেঞ্জ। তবে আমরা আশাবাদী, আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের কাজটা আরও ইজি করে দিচ্ছেন, আরও সুযোগ করে দিচ্ছেন, যে উনি বাংলাদেশের মানুষের হৃদয়ে যেভাবে জয় করে নিচ্ছেন, ওনার কারণেই বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা ছাত্র দলের প্রতি আরও অনুপ্রাণিত হবে, ওনার কারণে আমাদের কাজটা আরও সহজ হবে, আমাদের নেতৃত্বের জায়গায় আমরা যেই থাকি। ধন্যবাদ আপনাকে। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে, আর দুজনের কাছে দুটো শেষ প্রশ্ন করব। আমি সোহেল রানার কাছে শেষ প্রশ্ন করতে চাই, ছাত্র দলের প্রধান প্রধান সমস্যাগুলো কি, আপনি কি সেগুলো আইডেন্টিফাই করেছেন? আপনি যদি সাধারণ সম্পাদক হন, তাহলে সেগুলো সমাধানে কি কি করবেন? বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রধান সমস্যা আমি একটি লাইনে যদি বলি, তাহলে হচ্ছে আমাদের বিরুদ্ধে 5 আগস্ট পরবর্তী সময় থেকে ব্লেম গেম খেলার আয়োজন করেছে আমাদের প্রতিপক্ষ, যারা তারা নিজেদেরকে বলতে চাই, আসলে আমরা তাদেরকে প্রতিপক্ষ মনে করি না। সেই ব্লেম গেম থেকে সচেতন ছাত্র সমাজকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ইতিবাচক কাজের মধ্য দিয়ে আমরা প্রমাণ করব বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ছাত্রলীগ থেকে সম্পূর্ণটাই আলাদা, এবং বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শ ধারণ করে এবং বাংলাদেশকে তাদের সবার আগে প্রায়োরিটি দেয়, এবং এভাবেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সামনের দিনে বাংলাদেশকে সার্ভ করবে, বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষাঙ্গনকে সার্ভ করবে। ডাক্তার তৌহিদুল, শেষ প্রশ্ন আপনার কাছে, সাধারণ শিক্ষার্থীরা ছাত্রদলমুখী কেন হবে, এবং আপনি যদি সভাপতি নির্বাচিত হন, অগ্রাধিকার ভিত্তিতে কি কি পরিবর্তন আনবেন? আমি শুধু স্পেসিফিক করে বলতে চাই, মানুষের যে সাধারণ ধারণা ব্যাকবেঞ্চাররা শুধু ছাত্র রাজনীতি করে, এই ধারণা থেকে বেরিয়ে আসার জন্য, যেমন আমার সহ আলোচকও কিন্তু ঢাকা ইউনিভার্সিটি উজ্জ্বল ক্যারিয়ার, এখন আমরা নিজেরটার বিষয় না, আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলেন। তো এইটা আমাদের এই ব্র্যান্ডিংটা মানে কি, অনেক সময় নিজের অনেক সম্পদ থাকে, ধান অনেকে বুনে রাখে, কিন্তু ধান কাটার সময় দেখা গেল অন্য কেউ চুরি করে নিয়ে গেছে। তো আমাদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়। তো আমরা এবার নিজেদের যতটুকু ক্যাপাসিটি আছে, ছাত্রদলের যে ব্র্যান্ডিং ভ্যালুটা, যে ছাত্র রাজনীতি যারা করে এরা এদের নিজেদের উজ্জ্বল ক্যারিয়ার
লুক্রেটিভ ক্যারিয়ার বিসর্জন দিয়ে ছাত্র রাজনীতি করে, এই জিনিসটা আমাদের ব্র্যান্ডিং করতে হবে। নিজেদের যতটুকু সামর্থ্য আছে, রিসোর্স আছে, এটা সর্বোচ্চ ইউটিলাইজ আমরা করার চেষ্টা করব। আমরা সাধারণ শিক্ষার্থীদের ভাই হয়ে বন্ধু হিসাবে, যেমন সাধারণ জনগণের ভাই হিসাবে, বন্ধু হিসাবে, অভিভাবক হিসাবে পাশে আসেন তারেক রহমান, আমরা চেষ্টা করব সাধারণ শিক্ষার্থীদের ভাই হয়ে বন্ধু হিসাবে তারা যাতে রিলাই করতে পারে, তারা যাতে আমাদেরকে আস্থার জায়গা মনে করে, যে ভাইয়ের কাছে গেলে বা আমার ওই বোনের কাছে গেলে, নেত্রীর কাছে গেলে আমার কোনো ক্ষতি হবে না, ওনারা আমাকে পারলে সহযোগিতা করবে। কিন্তু এটাও খেয়াল রাখতে হবে কারো কোনো অন্যায় আবদারের প্রশ্রয়ে আমাদের খপ্পরে পড়া যাবে না, যেটা অতীতে লীগের আমলে তারা অনেক অন্যায় কাজ করেছে নিজেদের লোকবল বাড়ানোর জন্য। আমাদের কোয়ালিটিটা এনশিওর করতে হবে। আমাদের আপসীন দেশনেত্রী যে স্বপ্নের ছাত্রদল দেখেছিলেন যে আমার কাছে কোয়ালিটি ইম্পর্টেন্ট, কোয়ান্টিটি না, আমরা সেই কোয়ালিটিফুল ছাত্রদল। আমি ব্যক্তি আওয়াল ইম্পর্টেন্ট না, তারেক রহমান যাকে নেতৃত্বের জায়গায় নির্বাচিত করবেন আমাদের নেতা, আমরা তার নেতৃত্বেই ঐক্যবদ্ধ থাকব এবং আমরা বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ আমরা উপহার দেওয়ার চেষ্টা করব। এবং যে ছাত্রদলকে তারা দেখতে চান, বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা যে লুক্রেটিভ এবং ক্যাচি ছাত্রদল দেখলেই মনে হবে, ছাত্রদল নেতাকে দেখলেই মনে হবে যে আমরা একটা আদর্শ একটা স্টুডেন্ট লিডার দেখতেছি, একটা আদর্শ ভালো ছেলে দেখতেছি, সেই ধারণা আবার আমাদের ফেরত আনতে হবে। সেটার জন্য আমরা কাজ করে যাব ইনশাল্লাহ। আর বাংলাদেশের মানুষকে, সাধারণ শিক্ষার্থীদেরকে আমরা ইনশাল্লাহ সর্বোচ্চ সহযোগিতা করে আমরা তাদের মন জয় করে নেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে। ডাক্তার তৌহিদুর রহমান আওয়াল এবং মোহাম্মদ সোহেল রানা, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, যত কথা অনুষ্ঠান আজকের মতো এই পর্যন্তই। আগামী পর্বে নতুন কোনো অতিথির সাথে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।